ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে কি গত 3-4 দিনে কোথাও দেখছেন? তার কোনো কথাবার্তা আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি দেখছেন না। এই যুদ্ধটা বেসিক্যালি হলো আমেরিকার সাথে চায়না এবং রাশিয়ার, বাট যুদ্ধের ভেন্যুটা ইরানে। তার সে জানে এই যুদ্ধ বাদ দিলে তাকে সেই অ্যাপিস্টেন্ট ফাইল এটা তাকে ফেস করতে হবে, এই কেসগুলো ফেস করতে হবে, এবং একই সাথে অন্য যে বিষয়গুলো আছে। সৌদি আরবের যে রাজা বাদশারা আছে এরা ক্ষমতায় থাকতে পারবেন না। আমি যতদূর জেনেছি যে ইরান এই যুদ্ধটার জন্য 25 বছর ধরে তারা ওয়েট করছিল, মানে তারা নিজেদেরকে তৈরি করছিল। যে অনেকের মনে হতে পারে যে ইরান কি সারপ্রাইজ হলো নাকি তাদের সুপ্রিম লিডার মারা গেল কিংবা এরকম না। ইরান ইরাক থেকে শিক্ষা নিয়েছে, তারা সিরিয়া থেকে শিক্ষা নিয়েছে, আফগানিস্তান থেকে শিক্ষা নিয়েছে, মানে ওখানে আমেরিকান যে আগ্রাসন ছিল সেগুলো থেকে শিক্ষা নিয়ে তারা 25 বছর ধরে তারা তো নিজেদেরকে তৈরি করেছে এবং এই যুদ্ধের জন্য তারা আহ, প্রস্তুতি নিয়েছে, তারা রেডি ছিল। একই সাথে আমেরিকা এবং ইসরায়েলের জন্য, বিশেষ করে আমেরিকার জন্য এই যুদ্ধের সব থেকে বড় যে সারপ্রাইজ প্যাকেজটা ছিল সেটা হলো যে ইরান একসাথে আমেরিকার যতগুলো বেজ আছে মিডিল ইস্টে সবগুলোতে মিসাইল বর্ষণ করেছে। তো এই আমেরিকা এইটার জন্য তারা রেডি ছিল না, এতগুলো ফ্রন্ট একসাথে ওপেন করার বিষয়ে তারা রেডি ছিল না। আমি আমি ছাড়া ছাড়া কয়েকটা ইনফরমেশন বলি। প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প হলো আমেরিকার এই মুহূর্তে সব থেকে বড় পলিটিক্যাল ফিগার। আমি জনপ্রিয়তার কথা বলছি না, সব থেকে পাওয়ারফুল পলিটিক্যাল ফিগার রিপাবলিকান পার্টিতে। এবং হোয়াইট আমেরিকানদের ভেতরে ট্রাম্পের থেকে বেশি ইনফ্লুয়েন্সিয়াল কেউ নাই এখন। ট্রাম্পের ভয়েস, ট্রাম্পের আইডিয়া, এগুলো আমেরিকাতে ম্যাটার্স। এই জন্যই আপনি দেখবেন যে রিপাবলিকানের ভিতরে তো আপনি দেখবেনই না যে ট্রাম্পকে প্রতিবাদ করে কেউ কোনো কথা বলছে। ট্রাম্পের সামনেও কিন্তু এই যুদ্ধ বাদ দিলে, সে জানে এই যুদ্ধ বাদ দিলে তাকে সেই অ্যাপিস্টেন্ট ফাইল এটা তাকে ফেস করতে হবে, এই কেসগুলো ফেস করতে হবে, এবং একই সাথে অন্য যে বিষয়গুলো আছে। নেতানিয়াহু, তার জন্য যে চ্যালেঞ্জটা আছে এই মুহূর্তে, নেতানিয়াহুর জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ এই যুদ্ধে হেরে যাওয়া মানে ইরানের রেজিম চেঞ্জ হোক বা না হোক, ইসরায়েলের রেজিম চেঞ্জ হবে। নেতানিয়াহু চেঞ্জ হবেন, নেতানিয়াহুর পার্টি চেঞ্জ হবেন, এবং নেতানিয়াহুর বিরুদ্ধে কিছু কেস চলমান আছে আন্তর্জাতিক আদালতের কথা। কথা তো ফরাদ ভাই বললেন, তার দেশেও দুর্নীতি বিরোধী অনেকগুলো কেস আছে, এই কেসগুলো চলমান আছে। এই এর প্রত্যেকটা বিষয় হলো এই যুদ্ধের একটা বড় ফ্যাক্টর। এই জন্য আমি বলছি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হলো মার্কো রুবিও, এবং একই সাথে এই মার্কো রুবিও হলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এবং আমেরিকার বিশেষজ্ঞরা বলে, ওয়েস্টার্ন বিশেষজ্ঞরা বলেন যে উনি যেহেতু ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এ কারণেই সিকিউরিটি রিলেটেড সকল ইনফরমেশন উনার মাধ্যমেই ট্রাম্পের কাছে যায়। এবং ট্রাম্প অনেক কিছুই, ট্রাম্পকে ওইভাবে ওয়াকিবহাল করাও হয় না, এবং ট্রাম্প অতটা ইন্টারেস্টেড নয় অনেক কিছুতে। এবং এই মার্কো রুবিও হলো জায়নিস্ট যে লবিং যে গ্রুপ আছে, ইহুদিদের যে সব থেকে বড় লবিং যে গ্রুপ আছে, এই গ্রুপের একটা বড় কি ফ্যাক্টর এই মার্কো রুবিও। ইউএস এর জন্য একটা বড় ফ্যাক্টর হয়ে গেছিল ইরান। যখন নেগোসিয়েশন, ইরানের প্রেসিডেন্ট তো সরাসরি বলে দিল যে আমরা যুদ্ধবিরতি চাই না, আমরা যুদ্ধ চালিয়ে যেতে চাই, আমরা আমেরিকা ইসরায়েলের সাথে কোনো নেগোসিয়েশনে যাব না। ইসরায়েল এবং আমেরিকা, বিশেষ করে ট্রাম্প, এইটার জন্য রেডি ছিল না। এবার আমি আহ, আর আর দুইটা বিষয় বলবো এই ক্ষেত্রে। সৌদি আরবিয়া, সে যুদ্ধটা চাচ্ছে না। আমি যতদূর ইনফরমেশন নিয়েছি, এবং আমি এগুলো ওয়েস্টার্ন মিডিয়ার খবর বলছি, যে তাদের অনুযায়ী সৌদি আরব, তারা কিন্তু গত 20 বছর 25 বছর ইরানের সাথে মিডল ইস্টে সব থেকে বেশি শত্রুতা সৌদি আরবে। সৌদি আরব সে এই যুদ্ধটা চাচ্ছে না। সৌদি আরব যুদ্ধটা চাচ্ছে না মেনলি দুইটা কারণে। যে সৌদি আরব জানে যে এই যুদ্ধটা আরো একটু বেশি ছড়িয়ে গেলে সৌদি আরবের তেলের যে মানে আপনার যে প্লান্ট গুলো আছে, এবং ওয়াটার পিউরিফিকেশন যে বিষয়গুলো আছে, এইটা সে হ্যান্ডেল করতে পারবে না। এই সৌদি আরবের মেন, ওদের ওদের সব থেকে বড় শক্তি তো তেল। এই সৌদি তেলের আরবে তো নাকি এখানে ইনফ্লুয়েন্স করেছে আপনার যুক্তরাষ্ট্রকে বা বিশেষ করে ইসরায়েলকে এই হামলা করবার জন্য, যেটা হ্যাঁ, যুক্তরাষ্ট্র বললো। হুম। ওটা হলো যুদ্ধের আগে, ওইটা হুম। হলো যুদ্ধের আগে। কিন্তু এই যুদ্ধ তো অনেক মার্কো দূর রুবিওর গড়িয়ে কথাই যদি বলি, মার্কো গেছে। রুবিও কিন্তু কথাটা স্বীকার করেছে। হুম। হ্যাঁ, 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 আপনি যেটা বললেন সেটা সঠিক, যুদ্ধ তো অনেক দূর চলে এসেছে। এখন সৌদি আরব যেটা দেখেছে যে
তার যে সব থেকে বড় শক্তি হলো তেল। এই ওয়েল ফিল্ড গুলো, ওয়েল রিফাইনারি গুলো, এটা কোনোভাবে প্রোটেকশন, এগুলো আসলে পশ্চিমারা আসলে প্রোটেকশন দেওয়া ভাবতে যায় পারেনি না। যে যুদ্ধটা এই পর্যায়ে পর্যন্ত চলে আসবে, কারণ হ্যাঁ, তারা তো ভেবেছিল এই 3 স্কেলে দিনের চলে যুদ্ধে আসবে। তাদের জয় নিয়ে তারা ফিরে যায়, তাদের উদ্দেশ্য হাসিল হয়ে না, যাবে। হুম, সঠিক সঠিক সাগর ভাই, বাট সব থেকে বড় কথা যে ইরান ইউএস এর সব বেস গুলাতে যে একসাথে এইভাবে অ্যাটাক করবে, এইটার জন্য কেউ রেডি ছিল না। সব থেকে বেশি এটা আমেরিকা নিজে রেডি ছিল না। আহ, তবে এটা ইরান রেডি ছিল। ইরান আপনি কিন্তু যেটা আপনার কথা শুনে যতটুকু বুঝতে পারলাম যে ইরান রেডি ছিল এই ধরনের একটা আক্রমণ হবে, এবং তারাও পাল্টা। ইরান রেডি ছিল বলেই ইরান রেডি ছিল বলেই তারা ফার্স্ট ডেতে এই কাজটা করেছে। এটার হিসাবটা খুব সোজা। আহ, আপনি অনেক শক্তিশালী আমার থেকে সাগর ভাই, তো আমি আপনার সাথে যুদ্ধে পারবো না, কিন্তু আপনার 5-6টা সন্তান আছে, 10-12টা কাজিন আছে, 20-30টা আত্মীয় স্বজন আছে, সবাই বিভিন্ন জায়গায় আছে। এখন আমি সবাইকে অ্যাটাক করলাম সব জায়গাতে, তো আপনি এখন সবাইকে প্রোটেকশন দিয়ে আপনার জন্য নিয়ার একটু ইম্পসিবল হয়ে যায়। আমি এটাকে ছড়িয়ে দিলাম। ইরান এই কাজটা করেছে। ইরান এই কাজটা করেছে। তো আমি যে সৌদি আরবের যে প্রসঙ্গে আসছিলাম, সৌদি আরব এখন দেখেছে সে, সৌদি আরবের সব থেকে শক্তি এবং দুর্বলতার জায়গা দুইটা। সব থেকে শক্তির দুর্বলতার জায়গা হলো তার তেল, আর হুম, দুর্বলতার জায়গা হলো এই তেল প্রোটেকশন দেওয়া যায় না, ওয়েল ফিল্ড প্রোটেকশন দেওয়া যায় না, এটা ইম্পসিবল। একই সাথে সৌদি আরবের হলো সব থেকে দুষ্প্রাপ্য জিনিস হলো পানি। তার এই পানি রিফাইনিং হয়ে সৌদি আরবে যে যায়, ওই প্লান্ট গুলাও প্রোটেকশন দেওয়া যায় না। তো সৌদি এখন এইগুলা যদি সৌদি আরব প্রোটেকশন দিতে না পারে, সৌদি আরব খুব ভালো করে জানে, আমি ওয়েস্টার্ন মিডিয়ার খবর বলছি, যে আর কিছু না হোক, সৌদি আরবের রেজিম চেঞ্জ হয়ে যাবে। মানে সৌদি আরবের যে রাজা বাদশারা আছে, এরা ক্ষমতায় থাকতে পারবেন না, এটা যদি হয়। একই সাথে এই যে একটু আগে ভাই যেটা বাহরাইনের কথাটা বললেন, বাহরাইন হলো মিডিল ইস্টের প্রথম দেশ যে দেশে কিন্তু রেজিম চেঞ্জ হয়ে গেছে। বাহরাইনের যে রাজা ছিলেন উনি সৌদি আরবে পালিয়ে গেছেন, এবং বাহরাইনের যে সরকার এখন, এই সরকার এখন ইরানের অনুগত সরকার, মানে ইরানের উপর সিম্প্যাথাইজার সরকার। এবং বাহরাইনে আমেরিকার সব থেকে বড় নেভাল বেজ আছে, যে নেভাল বেজটা এখন সারাউন্ডেড বাই হোস্টাইল পিপল। তো এটাও আমেরিকার একটা বড় মাথা ব্যথা হয়ে গেছে। বাহরাইন একই অলরেডি সাথে আমি আরো চেঞ্জ কিছু, হয়ে গেছে আপনি বলতে যাচ্ছেন? হ্যাঁ, বাহরাইনের যে বাদশা ছিল উনি উনি হুম, তো পালিয়ে সৌদি আরবে অবস্থান নিয়েছেন। এবং আচ্ছা আচ্ছা। বাহরাইনের হলো ইরানের সমর্থিত যারা, মানে যারা, তারা এখন ক্ষমতায় আছে আর কি। আর ওকে, তো আচ্ছা, ফ্যান্টাস্টিক। একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যেটা যেটা বিশ্ব বড় মানে ওয়েস্টার্ন বিশেষজ্ঞরা বলেন, যেটা হলো যে যুদ্ধ, এই যুদ্ধটা বেসিক্যালি হলো আমেরিকার সাথে চায়না এবং রাশিয়ার, বাট যুদ্ধের ভেন্যুটা ইরানে। তো এই বিষয়টা একটু আমাদের বুঝতে হবে। তো এই বিষয়টা বুঝতে হবে কি, যে প্রথমত মিডল ইস্টটা কি, আমি একটু একটু বলতে চাই এটা, মিডল ইস্টটা কি। এই মিডল ইস্টের যে মিডল ইস্টের আসল ক্ষমতা তো তেল। আপনি দেখেন, আপনি শুধু ইউএস এর ইকোনমিটা দেখবেন। আহ, ইরাক যুদ্ধে আপনার ক্লিনটনের সময় পর্যন্ত, প্রেসিডেন্ট ক্লিনটনের সময় পর্যন্ত মিলিটারি এবং ইকোনমি, এই দুইটা বিষয়ে ইউএস এর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। কিন্তু তারপর থেকে মিলিটারি পাওয়ারে ইউএস এর প্রতিদ্বন্দ্বী নাই, কিন্তু ইউএস এর ইকোনমি আস্তে 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 ফল করেছে। এই যে ইউএস এর ইকোনমি আস্তে আস্তে ফল করেছে, এর ওয়ান অফ দি মেজর রিজন হলো মিডিল ইস্ট। এই মিডিল ইস্টটা কি? এই মিডিল ইস্ট হলো যে সমস্ত তেল এরা যে বিক্রি করে মিডিল ইস্ট থেকে, এই তেল বিক্রি করে, এই তেলগুলা কিন্তু সব ডলারে বিক্রি করে, পেট্রো ডলার। এই ডলার গুলাই ইউএস এর মার্কেটে যায়, এই ডলার গুলাই ইউএস এর ইকোনমিতে আপনার পুষ্টিন হয়। এই ডলার গুলাই ইউএস এর ইকোনমিকে স্টেবল রাখে। এবং এটাই ছিল ইউএস এর চুক্তি, ইউএস এর কন্ডিশন। এই যে আরব দেশের, এটাই হলো ইউএস এর কন্ডিশন। এখন এখন বর্তমানে যেটা হয়েছে, এই মিডিল ইস্ট থেকেই আপনার যেমন রাশিয়া তেল বিক্রি করে তার রুবেলে, ইরান তেল বিক্রি করে তার নিজস্ব মুদ্রায়। ফলে আমি সাগর ভাই আপনার শেষ কথা শুনতে পারি নাই। না, বলেন বলেন, আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি আপনাকে মেজর শাহিন, প্লিজ। আচ্ছা, তো এখন এখন ইউএসএ যেটা দেখেছে যে এই যে পেট্রো ডলার, যেটা মিডল ইস্টের যে সমগ্র পেট্রো ডলার, এই পেট্রো ডলারটা এখন ভাগ হয়ে যাচ্ছে। আগে যে সম্পূর্ণ টোটাল পেট্রো ডলার ছিল, এবং পেট্রো ডলারটাই চলে যেত আপনার ইউএসএ তে, এবং সেখানে ইউএস এর ইকোনমিকে এনরিচ করতো। এই পেট্রো ডলারের ভিতরে ইরান তো ডলারে বিক্রি করে না, ইরান আবার ইরান বিক্রি করে চায়নার কাছে, ইরান বিক্রি করে ইন্ডিয়ার কাছে। একই সাথে একই সাথে এই যে মিডিল ইস্ট,
এই মিডল ইস্টটা যদি ওয়ার্ল্ড ইকোনমির একটা হার্ট হয়, এই হার্টের সব থেকে বড় আর্টারিটা হলো আপনার এই হরমুজ প্রণালী। এই হরমুজ এক্স্যাক্টলি। প্রণালীটা এত ইম্পর্টেন্ট, এই হরমুজ প্রণালী দিয়ে এশিয়ার যে বড় শক্তিগুলো আছে, সমগ্র বিশ্বের 20% তেল তো যাই, তার থেকে বড় যে এশিয়ার যে সব থেকে বড় শক্তি আছে, ইন্ডিয়া, জাপান, তারপরে আপনার কোরিয়া, আমাদের বাংলাদেশ পাকিস্তান তো এর আছে, সব এই তেল এই পথ দিয়ে আসে। এবং এই হরমুজ প্রণালী দিয়ে যে তেলগুলো আসে এগুলো কিন্তু সব ওই ডলার দিয়ে কেনে। তো এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া মানে হলো আপনার এই যে ইকোনমির উপরে এত, বিশেষ করে ইউএস ইকোনমির উপরে এত বড় একটা আঘাত। এবার আমি আগে যেটা বলছিলাম যে ট্রাম্প কিন্তু অনেক আগে থেকেই সে কিন্তু রাশিয়াকে, অন্য দেশকে না, সে কিন্তু টার্গেট করেছিল চায়নাকে। আপনি হিসাব করে দেখেন যে চায়না এত বড় একটা শক্তি, এত বড় একটা দেশ, অর্থনীতিতে ইউএস এর সব থেকে বড় কম্পিটিটর, চায়নার নিজস্ব তেল নাই, এবং এবং এই তেলের জন্য তাকে মিডল ইস্টের উপরে ডিপেন্ড করতে হয়। এবং চায়নার তেলের সব থেকে বড় সোর্স ছিল তিনটা: রাশিয়া, ইরান এবং ভেনেজুয়েলা। তো ভেনেজুয়েলাকে তো ইউএসএ সাইজ করে ফেলেছে, বাকি থাকলো রাশিয়া এবং ইরান। ইরান, রাশিয়া তো রাশিয়ার মতোই আছে। এখন ইরানকে যদি ইউএসএ কোন রকমে কবজা করতে পারে, তার মানে হলো আপনি চায়নাতে যে তেলের ফ্লোটা আপনি বক্সের ভিতরে নিয়ে গেলেন, তার মানে চায়নাকে, তার যে ইকোনমিক যে প্রবৃদ্ধি এবং ইকোনমিক ক্যাপাবিলিটিটা আপনি অনেক 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 বেশি হ্যান্ডিক্যাপ করে ফেলে দিলেন। তো যে কারণেই আপনি যদি গ্লোবালি চিন্তা করেন, ইরান একটা বড় ফ্যাক্টর। এটা শুধুমাত্র একটা রিলিজিয়াস যুদ্ধ না, শুধুমাত্র এটা যুদ্ধ না, ইরান একটা বড় ফ্যাক্টর। এবং এই মিডল ইস্ট কন্ট্রোল একটা বড় ফ্যাক্টর। এটা ইউএস এর ইকোনমির জন্য এবং ইউএস এর সার্ভাইভালের বিষয়টা জন্য হলো একটা মিনি তৃতীয় বিশ্বযুদ্ধ হিসাবে আছে। মিনি তৃতীয় বিশ্বযুদ্ধ হিসাবে আছে, আমি এই কারণে বলছি যে এ, যেমন ইসরায়েলের আমরা অনেকেই খবর জানি না, কারণ ইসরায়েল থেকে খবরগুলো বাইরে আসতে দেওয়া হচ্ছে না। কারণ এটা ইসরায়েল গভর্নমেন্ট ধরে নিছে যে ইসরায়েলের খবরগুলা বাইরে অ্যালাউ করা মানে হলো ইসরায়েলের হিউমিলেশনটা বিশ্ববাসীর সামনে উন্মোচন করা। ইসরায়েলের সব থেকে বড় ক্ষতি যেটা হয়েছে, ইসরায়েলের সব থেকে বড় ওদের নাভা টিম বলে, যেখানে যেটা নাভা টিমটা হলো ওদের নিউক্লিয়ার সেন্টার, ওদের আকাশ প্রতিরক্ষা সবকিছু, যুদ্ধের যুদ্ধের হাব এই নাভা টিম সেন্টার। এই নাভা টিম সেন্টারে প্রচুর মিসাইল অ্যাটাক হয়েছে এবং এটা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি কি ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে কি গত 3-4 দিনে কোথাও দেখছেন? তার কোনো কথাবার্তা আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি দেখছেন না। কারণ কারণ এই প্রথম ইরান তার মিসাইল অ্যাটাক গুলো খুব প্রিসাইসলি করতে পারছে আপনার ইসরায়েলের মাটিতে। কেন এবং করতে পারছে? এই বিভিন্ন করতে গুরুত্বপূর্ণ পারছে স্থানে। কারণ হলো, হুম। হ্যাঁ,